আমি কিভাবে করব? শ্রেয়াংশু স্বাভাবিক স্বরে বলল। আমাদের ডিভোর্স করিয়ে। ইরফান যেন আকাশ থেকে পড়ল। কথাটা শুনে মুখের ভাষা হারিয়ে তার বন্ধুর দিকে হতবাক হয়ে তাকিয়ে রইল। ইরফানকে এইভাবে তাকাতে দেখে শ্রেয়াংশু চসূচক শব্দ বের করে মুখ থেকে, অতঃপর ফোঁস করে শ্বাস ফেলে বলল। কি হলো, এমনভাবে তাকিয়েছিস কেন? ইরফান বলল। ভাবছি তুই কয় নম্বরের বলত হলে এই ধরনের কথা বলতে পারিস। বলে শ্রেয়াংশুর দিকে তাকায়। শ্রেয়াংশু কপাল গোছায় বন্ধুর কথা শুনে বলল। কেন? ইরফান বলল। তুই শালা এতদিন পর বিদেশ থেকে এসেছিস, তার সাথে নাটক করার জন্য একটা বউ নিয়ে এসেছিস। তুই জানিস এতে ওই ছোট মেয়েটা কত কষ্ট পেয়েছে? হয়তো এখন ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরছে। আর এখন ডিভোর্স দিলে মেয়েটা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। আর আমাদের সমাজে এক ডিভোর্সি নারীকে কতটা সাফার করতে হয় তুই জানিস? তুই যদি জানতে পারতি কেন আমি তাকে ডিভোর্স দিতে চাই, তাহলে এগুলো বলতি না বন্ধু। হয়তো তুই আমাকে আমার অনাকাঙ্ক্ষিত জীবন থেকে মেয়েটাকে ছেড়ে দিতে বলতি। শ্রেয়াংশু কথাগুলো মনে মনে ভেবে ইরফানের দিকে তাকিয়ে বলল। এখন কি করব? ইরফান মুচকি হেসে বলল। কি আর করবি, কিছুদিন যাক, মেয়েটাকে একটু সময় দে, তখন না হয় ডিভোর্সের কথা বলবি। কিয়ৎক্ষণ থেমে আবার বলল। আমার মনে হয় না তুই তাকে ডিভোর্স দিতে পারবি। শ্রেয়াংশু বিস্ময় নিয়ে বলল। কেন পারবো না? ইরফান শব্দ করে হেসে বলল। কারণ মেয়েটার চোখে আমি তোর জন্য স্পষ্ট ভালোবাসা দেখেছি, আর আমার বিশ্বাস তুই একদিন মেয়েটার ভালোবাসায় পড়বি। ইরফানের মুখে কথাগুলো শুনে শ্রেয়াংশু আটকে উঠল। চোখ মুখে ভর করলো একরাশ হতাশা। এরকমটা কখনো হওয়া উচিত না। সে পারবে না নিজের হাতে একটা মেয়ের জীবন নষ্ট করতে। সে ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল। এরকমটা কখনো হবে না। ইরফান ভ্যাবাচ্যাকা খেয়ে বলল। কেন হবে না? শ্রেয়াংশু একটু ঝাঁঝালো স্বরে বলল। আমি কখনোই মেয়েটাকে ভালোবাসবো না। একজন হাঁটুর বয়সী মেয়েকে আমি কখনো বউ হিসেবে মেনে নেব না। তুই যত তাড়াতাড়ি পারিস ডিভোর্স পেপার রেডি কর। বলেই বাইরে পা বাড়াতে নিতেই দেখল ইনায়া দরজায় দাঁড়িয়ে আছে, কোলে ঘুমন্ত শ্রেয়া। শ্রেয়াংশু বুকের ভিতরে এক অদৃশ্য ঝড়ো হাওয়া বইতে লাগলো। বারবার মনে হলো ইনায়া তার কথাগুলো শুনে নেয়নি তো। শ্রেয়াংশু ডান হাতটা অনবরত কাঁপতে লাগলো। সবার অগোচরে পকেটে হাতটা ভরে ইনায়াকে পাশ কাটিয়ে চলে গেল বাইরে। সে সব শুনেছে। শ্রেয়া ঘুম চলে যাওয়া ইনায়া এসেছিল কোন ঘরে বাচ্চাটাকে শোয়াবে তা জানতে। কিন্তু দরজায় পা রাখতে শ্রেয়াংশুর কথাগুলো শুনে বুকের ভিতরটা ভারী হয়ে যায়। ইরফান বুঝতে পারল না কি এমন বলল যার জন্য এতটা রেগে কথাগুলো বলল শ্রেয়াংশু। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে এসে ঠোঁটে জোরপূর্বক হাসি টেনে বলল। ভাবি, আপনি এই ঘরে থাকুন শ্রেয়াকে নিয়ে। বলেই বাইরে চলে গেল ইরফান। মেয়েটার জন্য ইরফানের সত্যিই খারাপ লাগছে। সে জানে একতরফা ভালোবাসা কতটা ভয়ঙ্কর হয়। ইনায়া আলগোছে শ্রেয়াকে বিছানায় শুয়ে বারান্দায় চলে গেল। যাকে না দেখে এই 2.5 বছর ধরে ভালোবেসে এসেছিল, তার মুখ থেকে এতগুলো তিক্ত কথা শুনে ইনায়া যেন নিজের অস্তিত্বটাই ভুলে গেল মেয়েটা। কিন্তু অন্যদিনের মতো কেঁদে ভাসালো না, শুধু অনুভূতিহীনভাবে আকাশের দিকে তাকিয়ে রইল। তাকে তো ভালোবাসার জন্য আরেকটা বিয়ে করে আনেনি তার স্বামী, বরঞ্চ তাকে ঘাট থেকে নামানোর জন্য আরেকটা বিয়ে করে এনেছে। সে হলো উদ্বাস্তু, যার কোনো ঘর নেই। আজকে চৌধুরী বাড়িতে আছে, কালকে রাস্তায় দাঁড়াতে হবে না কে বলল? আসলেই সে সবাইকে ভালোবাসলেও তাকে কেউ ভালোবাসলো না। হয়তো তার নিয়তিতে এমনই লেখা আছে। শ্রেয়াংশু গাড়িতে বসে একটার পর একটা ইঞ্জেকশন নিজের হাতে পুশ করছে, না হলে তার অবস্থা আরও বেগতিক হয়ে যাবে। এখন তো শুধু হাত কাঁপছে, একটু পরে পুরো শরীর থরথর করে কাঁপতে কাঁপতে লুটিয়ে পড়বে মেঝেতে। শ্রেয়াংশু নিজের দুর্বলতা কাউকে দেখাতে চায় না, তাই তার জন্য কেউ টেনশন করুক সে চায় না। তাই গাড়িতে এসে কাঁপা কাঁপা হাত দিয়ে নিজের শরীরে নিজেই ইঞ্জেকশন দিচ্ছে। প্রায় 8টা ডোজ নিয়ে শ্রেয়াংশু ক্লান্ত ভঙ্গিতে সিটে গা এলিয়ে শুয়ে পড়ল। কিয়ৎক্ষণ একভাবে থাকার পর সিরিঞ্জগুলো ব্যাগে রেখে তালাবদ্ধ করে গাড়ি থেকে বের হতেই নজর গেল ইরফানের ঘরের বারান্দায়, যেখানে ইনায়া এক জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। শ্রেয়াংশু হৃদয় যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল ইনায়ার দিকে, অতঃপর ঠোঁট নেড়ে বলল। ও হেশ্যাম সুন্দরী, তুমি আমায় এভাবে তোমার মায়ের জড়িয়ে নেও না। আমি যে তোমার জন্য নিষিদ্ধ। তুমি হলে সদ্য পরিস্ফুটিত লাল পদ্ম, আর আমি হলাম তোমার জীবনের অভিশাপ মাত্র।
যে অভিশাপের সাথে তোমার জীবন জড়িয়ে গেলে তুমি নিঃশেষ হয়ে যাবে শ্যামসুন্দরী। তাই আমি নিজেকে সরিয়ে আনছি তোমার নিকট থেকে। আমি চাই না তুমি ক্ষণিকের সুখের জন্য সারা জীবন কান্না করো। বলেই গাড়ি থেকে বের হয়ে গেল শ্রেয়াংশু। আমাকে একটু ভালোবাসলে কি ক্ষতি হতো আপনার শাহেদ? কেন প্রতিদিন বাড়িতে পরনারী নিয়ে বাকি কথাটুকু উচ্চারণ করার সাথে অষ্টাদশীকে গালে এক থাপ্পড় মেরে নিচে ফেলে চুলগুলোকে মুষ্টিবদ্ধ করে ধরে হিসিয়ে বলল, তোর মুখ দেখতে জাস্ট ঘৃণা হয় আমার, বুঝলি তুই? তোর জন্য আমি আমার ভাই আর মায়ের চোখে ঘৃণিত হয়ে আছি। শুনে রাখ বান্দির বাচ্চা, প্রতিদিন আমি বাড়িতে মেয়ে আনবো। সহ্য না করতে পারলে বাড়ি থেকে বেরিয়ে যা। অষ্টাদশী চুলের ব্যথা ভুলে বলল, আমার কি দোষ বলুন তো শাহেদ? আমি তো চলে গিয়েছিলাম আপনাকে ছেড়ে, কিন্তু নিয়তি আমাকে আপনার কাছে এনে ফেলেছে। শায়েদ আগের থেকে আরও জোরে অষ্টাদশীর চুলগুলোকে আঁকড়ে ধরে হিসিয়ে বলল। ওহ তাই নাকি? কিয়ৎক্ষণ থেমে আবার বলল, না, তোর বাপ আমাকে সবার সামনে ছোট করার জন্য, আমার ক্যারিয়ার ধ্বংস করার জন্য তোকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে। অষ্টাদশী কিছুই বলল না। সে জানে শাহেদের কথাগুলো বিন্দু পরিমাণ ভুল নেই। তাকে তার আব্বু এই খেলায় গুটি হিসেবে ব্যবহার করে শাহেদের জীবনটাকে ধ্বংস করেছে, কিন্তু সে তো কিছুই জানতো না এগুলোর ব্যাপারে। তাহলে কেন তাকে শাস্তি পেতে হচ্ছে? শাহেদ বাঁকা হেসে বলল, জাস্ট কিছুদিন, তারপর তোর চোখের সামনে আমি সামিয়াকে বিয়ে করব। শুনলি তুই? আমি আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করব। যখন বদনাম হয়েছে ভালো করেই হোক, দেখব তোর হিটলার বাপ কী করে। অষ্টাদশী দুই চোখ দিয়ে অবিরাম অশ্রু গড়িয়ে পড়ছে, মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। সামনের পুরুষটাকে আর কি বলে বুঝাবে যে সে এগুলো কিছুই জানে না? এই পুরুষটাকে তো সে নিজের থেকেই বেশি ভালোবাসে। কি করে নিজের ভালোবাসার ক্ষতি সে করবে? অষ্টাদশী কান্না ভেজা চোখ নিয়ে শাহেদের দিকে তাকিয়ে আছে। শাহেদ অষ্টাদশীর চুলগুলোকে ছেড়ে চলে গেল বাইরে। অষ্টাদশীর নাম ইমরোজ শেখ। শেখ পরিবারের একমাত্র কন্যা। ইমরোজের আব্বুর নাম ইসরাক শেখ, যার সাথে শাহেদের শত্রুতা। রোজ নিজের ভঙ্গুর শরীরটাকে নিচে এড়িয়ে শুয়ে পড়ল। এগুলো তার নিত্যদিনের ব্যাপার। এমন একদিন বাদ নেই যে শাহেদ তাকে মানসিকভাবে আঘাত করেনি, তবুও রোজ মুখ ফুটে কিছুই বলে না। আবার সহ্য যখন সীমা পেরিয়ে যায় তখন মাঝে মাঝে জবাব দেয়, আবার কখনো দেয় না। রোজ শাহেদের যাওয়ার দিকে তাকিয়ে বলল, আপনি তো আপনার ভালোবাসার মানুষটাকে পাবেন শাহেদ, তাহলে আমি কেন পেলাম না আপনাকে? বলেই ডুকরে কেঁদে উঠল রোজ। সন্ধ্যা 7টা, চারিদিকে প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছে, তার সাথে ঝড়ো হাওয়া। অতিরিক্ত ঝড়ো হওয়ার কারণে আশেপাশের গাছগুলো মরমর করে ভেঙে রাস্তায় পড়ছে। মাঝে মাঝে অন্ধকার আকাশের বুক চিরে নেমে আসছে বিজলির টাস টাস শব্দ। এই গগন ফাটানো আওয়াজে পুরো ধরণী যেন থরথর করে কেঁপে কেঁপে উঠছে। আকাশের এই অবস্থা দেখে ইনায়া খুব চিন্তিত। কিভাবে বাড়ি ফিরে যাবে সে চিন্তা। সে সোফায় বসে বসে শ্রেয়াকে খাওয়াচ্ছে আর শ্রেয়া পুতুল খেলছে। ইনায়া শ্রেয়াংশুকে জিজ্ঞেস করতে চায় কখন বাড়ি যাবে, এটা ভেবে উসকুস করছে, কিন্তু লজ্জায় মুখ দিয়ে কথা বের হচ্ছে না। ইরফান তার কপালে 2 আঙ্গুল ঘষে বলল, এত ঝড় বৃষ্টির মধ্যে কিভাবে বাড়ি যাবি তুই? তার থেকে আজকে রাতটা থেকে যা, কালকে সকালে চলে যাবি। শ্রেয়াংশু এক পল ইনায়ার চিন্তিত মুখের দিকে তাকিয়ে বলল। আম্মা চিন্তা করবে। ইরফান শ্রেয়াংশুর পেটে চাপড় মেরে পড়ল। তুই যদি এত ঝড় বৃষ্টিতে বাইরে যাস তাহলে আন্টি চিন্তা করবে, তার থেকে আজকে রাতটা থেকে যা ভাই, কালকে চলে যাবি। এরই মধ্যেই বিজলির টাস শব্দ হওয়ার সাথে সাথে পুরো বাড়ির অন্ধকার নিমজ্জিত হয়ে গেল। শ্রেয়া চিৎকার করে বলল, আম্মু, বলেই ইনায়ার বুকে ঢুকে গেল। ইরফান আর শ্রেয়াংশু আপন আপন ফোনের ফ্ল্যাশলাইট লাইট জ্বালিয়ে এগিয়ে গিয়ে দেখল শ্রেয়া তা ভয়ে ইনায়ার বুকের সাথে লেপ্টে আছে। ইনায়া শ্রেয়ার পিঠে হাত দিয়ে বলল, আম্মা কি হয়েছে আপনার? এই তো আমি এইখানে। বলে শ্রেয়াকে জড়িয়ে ধরে। শ্রেয়াংশু ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল। ইরফান ইনায়ার কথা শুনে শ্রেয়াংশু কানে কানে বলল, তুই অনেক লাকি, এর জন্য এই বয়সে এমন হিরো পেয়েছিস। বলেই একগাল হাসলো ইরফান। রাত 10টা। ইরফান আর শ্রেয়াংশু দুজনে রান্নাঘরে রান্না করছে। রান্নার মাঝে হাঁড়ি পাতিলের টুংটাং শব্দ আর তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। আর ইনায়া শ্রেয়াকে নিয়ে পাশের রুমে আছে। শ্রেয়া ঘুমে কাদা,
তার পাশেই বসে ইনায়া মাথার হিজাবটা খুলতে ব্যস্ত। সেই সকালে পরে এসেছে, এখনও খুলেনি বেচারি। ভেবেছিল বাড়িতে গিয়ে খুলবে, তার হলো কই। তাই ঘরের মিটমিটে মোমবাতির আলোতে হিজাব খুলছে। বাইরে বৃষ্টি কমে এলে ও বজ্রপাত কমেনি। একটু পর চারিদিকে আলোকিত হয়ে গগন কাঁপানো শব্দ হচ্ছে চারিদিকে। শব্দ হওয়ার সাথে সে সতর্ক দৃষ্টিতে শ্রেয়ার দিকে তাকাচ্ছে। শ্রেয়া ইনায়ার আঁচল ধরে আরামে ঘুম পাড়ছে। একটু নিচু হয়ে শ্রেয়ার কপালে ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিয়ে আবার হিজাব খুলে চুলের খোপা খুলে দেয়। সাথে সাথে পিঠ অবধি কালো কেশরাশিগুলো ঝরঝর করে ছড়িয়ে পড়ল। মোমবাতির আবছা আলোতে ইনায়াকে চুল ছেড়ে আরও যেন মোহনীয় লাগছে। ইরফান তার মায়ের একটা লাল পাড়ের সুতি শাড়ি দিয়েছে আজকে রাতে পরার জন্য। এত ভারী কাপড় পরে রাতে ঘুমাতে পারবে না সেজন্য। ইনায়া প্রথমে গায়ে গুই করলেও পরে নিয়ে নেয়। একবার দরজার দিকে তাকিয়ে আস্তে আস্তে শাড়ির পিনগুলো খুলে আস্তে আস্তে শ্রেয়ার হাত থেকে নিচের কাপড়টা ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে শাড়িটা খুলে বিছানার উপরে রেখে দিয়ে বেচারি যেন হাঁপ ছেড়ে বাঁচল। পিছনে ঘুরে সুতির কাপড়টা নিতে গিয়ে ইনায়া ভূত দেখার মতো করে চমকে উঠল। দরজায় শ্রেয়াংশু বড় বড় চোখ করে তাকিয়ে তাকে দেখছে। ইনায়ার পরনে শুধু ব্লাউজ আর সায়া। সে হতবিহ্বলভাবে শ্রেয়াংশুর দিকে বড় বড় অক্ষিপুটে তাকিয়ে রইল। স্বাভাবিকের তুলনায় ইনায়ার হৃদযন্ত্রটা জোরে জোরে লাফিয়ে উঠছে। মনে হচ্ছে ছিটকে বেরিয়ে আসবে বক্ষপিঞ্জর থেকে। তার মস্তিষ্ক যেন এক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ হয়ে গেছে। ওই অবস্থায় তার ভালোবাসা মানুষের দিকে তাকিয়ে রইল, ভুলে গেল তার শরীরে শাড়ি নেই। তাকে দেখে মনে কত জন্মের তৃষ্ণার্ত তার চোখ দুটো এমনভাবে তাকিয়ে আছে। না আর তাকাতে পারল না শ্যামকন্যার মোহনীয় রূপ দেখে শ্রেয়াংশু। সে এলোমেলো দৃষ্টি ফেলে যেভাবে ঢুকেছিল সেভাবেই বেরিয়ে গেল। এই মেয়ের সামনে যতবার সে পড়েছে ঠিক এই একই ঘটনাগুলো ঘটেছে তার সাথে। হন হন করে চলে গেল রান্নাঘরের দিকে। শ্রেয়াংশু যাওয়াতে ও ইনায়ার ধ্যান ভাঙেনি। সে এখনও ওই দিকে তাকিয়ে আছে। হয়তো তার চোখ দুটো এখনও তার ভালোবাসার মানুষের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে, যাকে সে প্রত্যেক রাতে কল্পনা করে ঘুমে যায়, যার পাশে অন্য মেয়ে দেখে তার ছোট্ট হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়, যার মুখে ডিভোর্সের কথা শুনে গোটা একটা দিন না খেয়েছিল। এরই মধ্যে আকাশের বুক চিরে টাস করে শব্দ নেমে আসার সাথে সাথে ইনায়ার বিভ্রম হয়। এদিক ওদিক দৃষ্টি ফেলে মানুষটাকে খুঁজতে লাগলো। সে বুঝতে পারল না সত্যিই কি সে এই ঘরে এসেছিল নাকি তার ভ্রম হলো। ইনায়া দুই চোখ ছাপিয়ে পানি গড়িয়ে পড়ল। ওই মানুষটা আসেনি এই ঘরে, সে তাকে কল্পনায় দেখেছে। কথাগুলো ভাবতে ভাবতে ইনায়া ডুকরে কেঁদে উঠল। ভেবেছিল আর কাঁদবে না সে। যে মানুষটা তাকে ছেড়ে আরেকটা বিয়ে করে এনেছে তার বিরহে কান্না করবে না। কেন কান্না করবে? তার জন্য এক বুক আশা নিয়ে অপেক্ষা করেছিল সে। ভেবেছিল আসবে মানুষটা, তাকে আগলে ধরবে। কই, আগলে ধরলো না তো। তাহলে কেন তার দুই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে? বেইমানি করছে তার সাথে চোখ দুটো, নিজের হয়েও অন্যের জন্য পানি পড়ছে। শ্রেয়াংশু রান্নাঘরে গিয়ে অস্থিরভাবে হাঁটছে। চোখের সামনে ভেসে উঠছে ইনায়ার লতানো কোমর, উন্মুক্ত বক্ষপিঞ্জর আর মেধহীন উদর। শ্রেয়াংশু যেন পাগল পাগল অবস্থা, কপালে বিন্দু বিন্দু ঘাম। সে ফ্রিজ খুলে এক বোতল পানি নিমিষের মধ্যে শেষ করে দেয়। তবুও তার গলায় যেন শুকিয়ে কাঠ হয়ে আসছে। তার মনে হলো সে কোনো মরুভূমির দেশে আছে। গলা থেকে টাইটা ঢিলা করে আবার পায়চারি করতে লাগলো। ইরফান মাংস নাড়তে নাড়তে ঘাড় ঘুরিয়ে শ্রেয়াংশুর দিকে তাকিয়ে বলল, কি হলো, এত ঘামছিস কেন? শ্রেয়াংশু তাকে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না ইরফানের। সে একভাবেই পায়চারি করতে লাগলো। এক হাত দিয়ে মাথার চুলগুলোকে আঁকড়ে ধরে একভাবে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস টেনে নিতে লাগলো। এইভাবে চললে হবে না। মেয়েটা তার সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে যাচ্ছে। হয়তো আর কিছু মাস আছে তার হাতে, তারপর সব শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে এই ধরনী থেকে। শ্রেয়াংশু কথাগুলো ভাবার মাঝেই তার ফোনটা বেঁচে উঠল। সম্বিত ফিরে পেয়ে ফোনটা পকেট থেকে বের করে দেখলো স্ক্রিনে প্রিয়তা নামটা জ্বলজ্বল করছে। শ্রেয়াংশু ইরফানের দিকে তাকিয়ে বলল, আমি আসছি। কথাটুকু বলেই বাইরে চলে গেল। ইরফান কিছুই বলল না, তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। সে সত্যিই চিনতে পারছে না এটা কি সেই শ্রেয়াংশু
যার মনে ভেতরে একটা কথাও জমা থাকতো না, আর এখন তার চোখের দিকে তাকালে কেমন পালায় পালায় ভাব, যেন পালাতে পারলেই বাঁচে ছেলেটা। ইরফান কথাগুলো ভেবে রান্নায় মনোযোগ দেয়। শ্রেয়াংশু বাইরের বারান্দায় ফোনটা রিসিভ করে বলল। বলো প্রিয়তা। প্রিয়তা বলল, সব রিপোর্ট আমি ফ্রান্সে পাঠিয়ে দিয়েছি, কালকের মধ্যে রিপোর্ট আসবে, তারপর আপনাকে ফ্রান্সে যেতে হবে। কথাগুলো শোনার পর শ্রেয়াংশুর চোখ মুখ রাগে লাল টকটকে হয়ে গেল। সে ক্ষুব্ধ কণ্ঠে বলল, আমি আপনাকে বারণ করেছিলাম প্রিয়তা, এগুলো কিছু হবে না। আমি সব জায়গায় চেক দিয়েছি, কেউ কোনো সমাধান বের করতে পারেনি। তাহলে আপনি কেন বৃথা চেষ্টা করছেন প্রিয়তা? বলেই লাগাম টানলো তার। সে বুঝতে পারলো রাগের মাথায় অনেক বলে ফেলেছে। মেয়েটা তো তার ভালোর জন্যই করছে। প্রিয়তা স্বাভাবিক কণ্ঠে বলল, রিপোর্টগুলো আসুক, তখন আপনার সাথে কথা হবে। বলেই ফোনটা রেখে দেয়। শ্রেয়াংশু ফোনটাকে পকেটে পুরে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আক্ষেপ স্বরে বলল, আমার সাথে এমন না হলেও পারত। হয়তো এটাই আমার নিয়তি, যেখানে সবাই থাকা সত্ত্বেও আমি নিজের সাথে লড়াই করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। বলেই চলে গেল ভিতরে। চৌধুরী বাড়ি। সবাই রাতের খাওয়া দাওয়া করতে ব্যস্ত। শামীমা বেগম টেবিলের মাথায় বসে খাবার খেতে ব্যস্ত। তার পাশেই শ্রাবণ বসে আছে। শ্রাবণের পরে রিনঝিম, তারপরে নিশা বসে আছে। টেবিলের ওপাশে বসে আছে প্রিয়তা। খেতে খেতে শ্রাবণের দিকে তাকাচ্ছে। সে ভাবে ছেলেটা কিভাবে মাথা নিচু করে খাওয়া দাওয়া করেই যাচ্ছে, একবারও মুখ তোলার প্রয়াস করছে না। মুখের অভিব্যক্তি দেখে বোঝার জো নেই ছেলেটা আনন্দ পাচ্ছে না দুঃখ পাচ্ছে। প্রিয়তা যত শ্রাবণকে দেখছে তত অবাক হচ্ছে। এরই মধ্যে শ্রাবণ খাওয়া দাওয়া করে উপরে চলে গেল। রিমঝিম শ্রাবণের যাওয়ার দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে তার মাকে বলল, এটা কি করবে এখন? শামীমা রিমঝিমের কথা শুনে হাতের লোকমাটুকু প্লেটে রেখে বলল, কার কথা বলছো? রিমঝিম মনে মনে ক্ষুব্ধ হলো তার মায়ের কথা শুনে, তবুও মুখে লম্বা হাসি টেনে বলল, কেন মা, তোমার বড় বৌমার কথা বলছি। প্রিয়তা এবার একটু নড়ে চড়ে বসলো। সেও জানতে চায় শ্রেয়াংশু চৌধুরীর বর্তমান স্ত্রী কোথায় থাকে, আর তাকে নিয়ে এই রিমঝিম মেয়েটা কেন এত ঘাটাঘাটি করে। শামীমা শান্ত স্বরে বলল, কালকে ঘটক দেখেছি, শুধু ডিভোর্সটা হোক এটাই আমি চাই। রিমঝিম তেতে বলল, তুমি কেন ওই অশিক্ষিত খ্যাত মেয়েটাকে বিয়ে দেবে মা? তাকে পাঠিয়ে দাও তার গ্রামে, তার মাতাল বাপ তাকে বিয়ে দেবে। শামীমা কাট কাট গলায় বলল, ইনায়কে আমি এই বাড়ির বড় বউ করার আগে মেয়ে হিসেবে নিয়ে এসেছি, তাই আমার মেয়েকে কোথায় বিয়ে দিব না দিব সেটা তোমায় বলে দিতে হবে না। রিমঝিম দমে গেল মায়ের কথা শুনে। সে বুঝতে পারল মাকে হাজার বুঝালেও কাজ হবে না, সেই একই গীতি গাইবে। তাই রিমঝিম প্রিয়তার উদ্দেশ্যে বলল, আমার স্বামী তার আগের স্ত্রীকে নিয়ে বাইরে গিয়েছে, আর তুমি কিভাবে এত ঠান্ডা হয়ে বসে আছো? প্রিয়তা হকচকিয়ে গেল কথাগুলো শুনে। আমতা আমতা করে মিথ্যে বলল, আমি জানি, উনি আমাকে বলে গিয়েছে। রিমঝিম কপাল কুঁচকে বলল, গ্রামের মেয়েরা জাদুটোনা জানে, তোমার স্বামীকে নিজের বশে করে নেবে, তখন বুঝবে। বলেই মুখ বাঁকালো রিমঝিম। শামীমা রিমঝিমের কথা শুনে হতাশ ভরা কণ্ঠে বলল, তোমার মুখের কথা শুনে নিজেরই লজ্জা লাগছে রিমঝিম। আচ্ছা, মেয়েটা তোমার কি ক্ষতি করেছে যার জন্য এই কথাগুলো বলতে তোমার বাদলো না? রিমঝিম ঝাঁঝালো স্বরে বলল, তুমি আমার ভাইয়ের জীবনটাকে ধ্বংস করেছো মা, এই অশিক্ষিত মেয়েটার সাথে বিয়ে দিয়ে। সেই জন্য আমি মেয়েটাকে দেখতে পারি না। বলেই মুখ ঝামটা দেয়। শামীমা কিছু বলল না। এই মেয়ের সাথে কথা বলা না বলার সমান। তাই রাগী চোখে একবার তাকায় রিমঝিমের দিকে, অতঃপর চলে গেল তার ঘরে। এদিকে রিমঝিম চলে গেল তার ঘরে। সে ভাবলো তার কথাগুলো তো একটা মিথ্যা না। ওই মেয়ের জন্য তো তার ভাইটা সব ছেড়ে ছুড়ে চলে গিয়েছিল বিদেশে। বাবা থাকা সত্ত্বেও বাচ্চাগুলো 2.5 বছর এতিমের মতো মানুষ হয়েছে। এগুলো তার মায়ের চোখে পড়ে না। উঠতে বসতে ইনায়া আর ইনায়া। কিয়ৎক্ষণ বাদে প্রিয়তা উসকুস করতে করতে নিশার দিকে চাইলো, বলল, আচ্ছা, ওই মেয়েটা কি এই বাড়িতে থাকে? নিশা প্রিয়তার দিকে তাকিয়ে বলল, এখানেই থাকে। সকালে রান্নাঘরে ছিল, তুমি তো দেখেছিলে। প্রিয়তা বুঝতে পারলো না কার কথা বলছে। সে কাউকে ঠিকভাবে খেয়াল করেনি, কিন্তু এই বাড়িতে যখন থাকে তখন দেখা তো হবেই। তাই প্রিয়তা মুচকি হেসে প্রসঙ্গ পাল্টে বলল, আমি আসছি, একটা জরুরি কল আছে। বলেই উঠে চলে গেল।
নিশা নিজের মতো করে খাবার খেতে লাগলো। তার বেশ লাগছে সবার ঝামেলা দেখতে। সে তো এটাই চায় বাড়িটা ভেঙে যাক আর সে তার স্বামীকে নিয়ে আমেরিকায় সেটেল হয়ে যাবে। রাত 1টা, চারিদিকে ঝিঝি পোকার ডাক বিদ্যমান। দূর থেকে শিয়াল আর নাম না জানা নিশাচর প্রাণীগুলো থেমে থেমে ডেকে উঠছে। তাদের ডাকে রাতটা যে আরও ভৌতিক আর দমবন্ধ হয়ে উঠছে। ইনায়া আর শ্রেয়া খাটে শুয়ে আছে আর শ্রেয়াংশুর সোফায়। ইনায়া বলেছিল শ্রেয়াংশুকে খাটে শুতে, কিন্তু শ্রেয়াংশু জোর করে সোফায় শুয়েছে। ইনায়া আর কিছুই বলেনি। লজ্জার মাথাকে অতটুকু বলতেই তার পুরো শরীর থতথত করে কেঁপে উঠেছিল। এরই মধ্যে শ্রেয়া গুনগুন করে কান্না করে উঠল। ইনায়া গভীর ঘুমে, শ্রেয়াংশু জেগে থাকায় এক মুহূর্ত দেরি না করে উঠে এসে শ্রেয়াকে কোলে তুলে নিল। কি হয়েছে আম্মা? শ্রেয়ার কান্না বন্ধ করে পিট পিট করে চোখ খুলে শ্রেয়াংশুর মুখের দিকে তাকায় ভ্রুকুচকে। শ্রেয়াংশু শ্রেয়ার এমন চেহারা দেখে মনে মনে আল্লাহকে ডাকলো। বাচ্চাটা যেন না কেঁদে ওঠে। শ্রেয়া আধো আধো বুলিতে বলল, তুমি আমারে কেন গুলে নিতো? শ্রেয়াংশু আদুরে সরে বলল, তুমি একটা পরী, তাই তোমাকে কোলে নিয়েছি। বলি গাল টেনে দেয়। শ্রেয়া গালে হাত দিয়ে বলল, আমি বলি না, আমি বলেতে বলিলা আকাতে ওলে, আমি তো আকাতে উলিতে পারি না। শ্রেয়াকে তার সাথে কথা বলতে দেখে তার অশান্ত মনটা শান্ত হয়ে গেল। হাসি মুখে বলল, তুমি আকাশে উড়বে? শ্রেয়া সব ভুলে খিলখিল করে হেসে বলল, আমি উল্টে তাই। শ্রেয়াংশু শ্রেয়ার কপালে চুমু খেয়ে বলল, আজকে ঘুমিয়ে পড়ুন আম্মা, কালকে আপনাকে আকাশে ওড়াবো। শ্রেয়ার হাসি খুশি মুখটা দপ করে নিভে গেল। সে জেদ ধরে বলল, না, আমি একটু উল্টবো। বলেই কান্না করতে লাগলো। শ্রেয়াংশু আদুরে সরে বলল, আমরা একা একা উঠলে তোমার আম্মু কষ্ট পাবে। শ্রেয়া চট করে কান্না থামিয়ে বলল, কেন আম্মু তত্ত্ব পাবে? শ্রেয়াংশু হাঁপ ছেড়ে বাঁচল শ্রেয়ার কান্না থামাতে পেরে। একবার ইনায়ের দিকে তাকায়। ইনায়া এখনো গভীর ঘুমে। শ্রেয়াংশু শ্রেয়ার দিকে তাকিয়ে বলল, আমরা এখন উঠতে যেতে পারবো না আম্মু, তোমার আম্মু এখন ঘুমিয়ে পড়েছে। ঘুম ভাঙলে আমরা একসাথে উঠবো, তাহলে তোমার আম্মু কষ্ট পাবে না। শ্রেয়া হাসি মুখে বলল, তাহলে আম্মুতে ওটাই তোলো। শ্রেয়াংশু শ্রেয়াকে নিয়ে সোফায় বসে বলল, তোমার আম্মু ঘুম ভাঙলে কষ্ট পাবে মামুনি, তার থেকে চলো আমি তোমাকে গল্প শোনাচ্ছি। অনেক মজার মজার গল্প জানি আমি। শ্রেয়া ভ্রু কুচকে বলল, আমার আম্মু বেটি বেটি গল্প জানে। শ্রেয়াংশু মুচকি হেসে বলল। আমি তোমার মামুনির থেকে বেশি গল্প পারি। শ্রেয়া রাগী কণ্ঠে বলল, আমার আম্মু বেটি গালে গল্প জানে। আমালে লামাও, আমি তোমার কোলে তুলবো না। বলেই মুচড়ামুচড়ি করতে লাগলো। শ্রেয়াংশু বুঝতে পারলো অবস্থা বেগতিক, তাই সে বলল, আমার ভুল হয়েছে, তোমার আম্মু আমার থেকে বেশি গল্প পারে। শ্রেয়া এতক্ষণ একটু ঠান্ডা হলো শ্রেয়াংশুর কোলে। শ্রেয়াংশু বলল, চলো তোমাকে গল্প বলি। বলে শ্রেয়াকে নিয়ে সোফায় শুয়ে পড়ল শ্রেয়াকে বুকে নিয়ে। শ্রেয়াও 2 হাত দিয়ে আঁকড়ে ধরল তার শ্রেয়াংশুকে। শ্রেয়াংশু শ্রেয়ার মাথায় চুমু খেয়ে বলতে শুরু করলো গল্প। এক ছিল রাজকুমারী আর এক ছিল রাজকুমার। রাজকুমারীর নাম ছিল শ্রেয়া চৌ। গল্প শুনে শ্রেয়া নাকচ করে বলল, এটা গল্প, পটামুর গল্প বলো। বলেই বুকে কিল দিতে লাগলো শ্রেয়াংশুর। শ্রেয়াংশু বুঝতে পারছে না কি গল্প বলে ইনায়া শ্রেয়াকে। শ্রেয়াও সমান তালে শ্রেয়াংশুর বুকে কিল বসিয়ে যাচ্ছে ছোট ছোট হাত দ্বারা। শ্রেয়াংশু বলল, তোমার আম্মু কোন গল্প বলে? শ্রেয়া মাথা তুলে শ্রেয়াংশুর চোখে চোখ রেখে বলল, একটা রাজকুমার বিদেশে থাকে। একদিন রাজকুমার বাড়িতে আসবে, তত নামলে সবাই একসাথে থাকবো। বলে শ্রেয়া কোল থেকে লাফিয়ে উঠে খুশিতে হাততালি দিতে লাগলো। শ্রেয়ার কথা পুরোটাই সে বুঝতে পেরেছে। এই রাজকুমারটা যে সে। শ্রেয়াংশু ঘাড় ঘুরিয়ে ইনায়ার দিকে তাকিয়ে বিড়বিড় করল, তুমি অসাধারণ শ্যামকন্যা, তোমাকে আমি যত দেখি তত অবাক হচ্ছি। বলেই মুচকি হাসলো শ্রেয়াংশু। পরক্ষণে আবার হাসিটা মিলিয়ে গেল ঠোঁট থেকে। গ্রাস করলো অমানিসা। ডিভোর্সে গেলে মেয়েটাকে যেতে হবে তাদেরকে ছেড়ে। হয়তো আম্মা তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেবে। তখন শ্রেয়ার কি হবে? কে দেবে এতটা নিঃস্বার্থ ভালোবাসা? সে 2 দিনের অতিথি মাত্র এই পৃথিবীর। কি হবে তখন তার ছেলে মেয়েগুলোর?
কথাগুলো ভাবতে ভাবতে শ্রেয়াংশু চোখে দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে আলগোছে মুছে শ্রেয়াকে বলল। মামনি, তুমি বুকে আসো, আমি তোমাকে গল্প বলছি। শ্রেয়াও বাধ্য মেয়ের মতো শ্রেয়াংশুর বুকে চলে গেল। শ্রেয়াংশু শ্রেয়ার গল্পটাকে বাড়িয়ে বলল। শ্রেয়াও ঘুমে কাদা হয়ে গেছে। শ্রেয়াংশু চোখ দুটো বন্ধ করলো তার অংশকে জড়িয়ে ধরে। আমি এই সংসার করতে পারবো না। তুমি আজ আছো কাল নাই, তখন কি হবে আমার? তোমার বাচ্চা টেনে নিজের রূপ যৌবন বিসর্জন দেওয়ার মতো মেয়ে আমি নই শ্রেয়াংশু। তাই আমি ডিভোর্স চাই। আমি সজীবকে বিয়ে করে আমেরিকায় সেটেল হয়ে যাব। তুমি তোমার চিকিৎসা করাও, না হলে জাহান্নামে যাও। আই ডোন্ট কেয়ার। শ্রেয়াংশু মেয়েটার পা দুটো আঁকড়ে ধরে বলল। তুমি একটু বোঝার চেষ্টা করো রাহি, আমাদের মেয়ে মাত্র 2 মাসের। এখন তুমি ছেড়ে চলে গেলে সে না খেয়ে মারা যাবে বাচ্চাটা। তোমার পায়ে ধরছি রাহি, প্লিজ থেকে যাও। বলেই এক বুক আশা নিয়ে সামনের মানুষটার দিকে তাকায়। রাহি এক ধাক্কায় শ্রেয়াংশুকে নিজের থেকে সরিয়ে গর্জন করে বলল। কয়েকদিন বাদে তো তুমি মরেই যাবে শ্রেয়াংশু। এক কাজ করো, তোমার সাথে বাচ্চা দুটোকে নিয়ে মরে যাও, তাহলে আমি বাঁচি। শ্রেয়াংশু সহ্য করতে পারল না বাবা হয়ে বাচ্চার মৃত্যুর কথা শুনতে। সে সপাটে চর বসালো সামনের পাশার নারীটাকে। রাহি আছড়ে পড়ল বেডের উপর। শ্রেয়াংশু চিৎকার করে বলল। তোর ডিভোর্স চাই তো দিব তোকে ডিভোর্স, কিন্তু মনে রাখিস এই শ্রেয়াংশু চৌধুরীর পায়ের কাছে তোকে আসতে হবে। আল্লাহ সেদিনের জন্য আমাকে যেন বাঁচিয়ে রাখুক। পুরনো কথাগুলো মনে পড়ায় শ্রেয়াংশুর বুকের ভিতরে ছটফট করতে লাগলো। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো তার। এইগুলো কাহিনী ছিল না, তার জীবনের চরম সত্যি এগুলো, যা তাকে তিলে তিলে শেষ করছে। শ্রেয়াংশু শ্রেয়াকে বুকে করে এগিয়ে গেল পানির দিকে। ছোট জগের এক জগ পানি ঢক ঢক করে খেয়ে বুকটা শান্ত হলো। শ্রেয়াকে নিয়ে বেডের দিকে এগিয়ে গিয়ে তাকে বিছানায় শোয়াতে গেলেই শ্রেয়া শক্ত করে তার শার্টটাকে শক্ত করে আঁকড়ে ধরে আছে মেয়েটা। শ্রেয়াংশুর শার্টটাকে নিজের থেকে ছাড়িয়ে ঘুমন্ত শ্রেয়ার কপালে চুমু দিয়ে এক পল ইনায়ার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। সকাল 10টা। শামীমা বেগম গম্ভীরভাবে সোফায় বসে আছে, চোখ দুটো নিবদ্ধ ঘটকের দিকে। তার থেকে কিছু দূরে ঘটক আবুল ইসলাম বসে আরামে একটার পর একটা মিষ্টি গপ গপ করে মুখে পুড়ে যাচ্ছে। পরনের সাদা শার্ট, নিচে লুঙ্গি। ঘটকের খাওয়া দেখে প্রিয়তা কোনো রকমে হাসি চেপে বসে আছে। শামীমা বেগম নড়ে চড়ে উঠে বলল। এখন ছবিগুলো বের করুন ছেলেগুলোর। ঘটক মুখ ভর্তি মিষ্টি নিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, বের বের করছে ছবিগুলো। এভাবে 10 মিনিট কেটে যাবার পর আবুল পানি খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে গুটি কয়েক ছবি এগিয়ে দিয়ে বলল। এই নন আম্মাজান, এইখানে অনেকগুলো ছবি আছে, আপনি পছন্দ করুন, আমি তারপরে দেখছি। শামীমা একটার পর একটা ছবিগুলো ঘেটে ঘেটে দেখতে লাগলো। তার মুখ দেখে বোঝা যাচ্ছে ছবিগুলো তার মন মতো হয়নি। ছবিগুলো আবুলের দিকে ঠেলা দিয়ে বলল, এগুলো নিয়ে যান, একটাও পছন্দ হয়নি। আবুল হাসি মুখে বলল, আমি জানতাম আপনার এগুলো পছন্দ হইব না, তাই আপনার জন্য আমি আলাদা কইরা আর একটা ছবি আনছি। বলে শার্টের পকেটে হাত ভরে একটা ছবি বের করে শামীমার দিকে বাড়িয়ে দেয়। শামীমা ছবিটা হাতে নিয়ে তার অধরে খেলে গেল প্রশান্তির হাসি। সে মুগ্ধ হয়ে ছবিটার দিকে তাকিয়ে আছে। এরই মধ্যে বাড়িতে প্রবেশ করলো ইনায়া আর শ্রেয়াংশু। ইনায়ার কোলে ছোট্ট শ্রেয়া খেলছে। ড্রয়িং রুমে পা রাখতেই শ্রেয়া কোল থেকে নেমে ছুটে গেল শামীমা বেগমের কাছে। শামীমা শ্রেয়াকে বুকে চেপে বলল। শ্রেয়া খিলখিল করে হাসতে হাসতে বলল, একটু নিলাম। বলেই কোলে চেপে বসলো শামীমার। প্রিয়তা এক দৃষ্টিতে ইনায়ার দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে, এটাই কি তবে ইনায়া? শ্রেয়াংশু ভ্রু কুঁচকে চশমার আড়ালে ঘটককে দেখছে। সে বুঝতে পারছে না এই লোকটা আবার কে। পকেটে হাত ভরে শটান হয়ে দাঁড়ালো শ্রেয়াংশু। শামীমা ইনায়ের দিকে তাকিয়ে বলল, এদিকে এসো ইনায়া। কথাটা শোনা মাত্র মাথা ঝাঁকিয়ে এগিয়ে গেল ইনায়া, গুটি গুটি পায়ে শামীমা বেগমের দিকে। প্রিয়তা এবার শিওর হলো এটাই ইনায়া। শ্রেয়াংশু চৌধুরী লিগেল ওয়াইফ ইনায়া চৌধুরী। শামীমা বেগম ছবিটা বাড়িয়ে দিয়ে বলল, দেখ তো পছন্দ হয় কিনা তোর। ইনায়া ছবিটা হাতে নিয়ে পুরো অবাক। একটা ছেলের ছবি। ছেলেটা পরনে আর্মির পোশাক,
ইনায়া অবাক চোখে শামীমার দিকে তাকায়। শামীমা ইনায়ার বিস্ময় দৃষ্টি দেখে বলল, এত অবাক হওয়ার কি আছে? ছেলেটা পছন্দ হলে বল, না হলে আরেকটা দিব। শ্রেয়াংশু অবাক হয়ে গেল তার মায়ের কথা শুনে। ইনায়াকে ছেলের ছবি কেন দেখাচ্ছে? তাহলে কি বিয়ে দেবে সে জন্য? না না, ভাবতে পারলো না শ্রেয়াংশু। পুরো শরীর ঝাঁকি দিয়ে উঠল, ডান হাতটা অনবরত কাঁপতে শুরু করছে। সেদিকে তার খেয়াল নেই, সে তো তাকিয়ে আছে শ্যামকন্যার ভীত মুখের দিকে। ইনায়া মিনমিন স্বরে বলল,